একদম স্যারের মতো হয়েছে না? কাল সারা রাত না ঘুমিয়ে ওকে এঁকেছি। ওই যে সেদিন একটা লুকিয়ে ছবি তুলে নিয়েছিলাম না, সেটা দেখে দেখেই আঁকা। হুবহু মিলছে না বলো? আসলে ও তো সবসময় আমার মনের মাঝেই থাকে, না হয়ে যাবে কই। প্রথম প্রথম এসব নিয়ে বিস্ময়ে আহাজারি করলেও এতদিনে সয়ে গেছিল পুষ্পিতার। ভাবতো তনুজা ছেলে মানুষ হয়তো, স্যারকে নিয়ে এসব বলে শান্তি পেলে পাক। আলগোছে হেসে উড়িয়ে দিত সব। অথচ আজ কেন যেন পুষ্পিতার কোনো অনুভূতি এলো না, বরং মনে হলো এসব শুনতে একটুও ইচ্ছে করছে না ওর। কথার পিঠে মাথা হেলিয়ে সায় দিল কেবল। তনুজা প্রাণোচ্ছল, তীব্রকে আকার যুদ্ধে জয়ী হওয়ার আনন্দে মাতোয়ারা অধর। হাসুজ্জ্বল বদন আরও ঝলকে জানালো, জানো, আমার একটা স্কুল ফ্রেন্ড আছে, নাদিয়া। ও আগামী মাসে বিয়ে। ছেলে কি করে শুনবে? পুষ্পিতা হাস্যহীন চেয়ে রইল ও বলল, হোম টিউটর ছিল নাদিয়ার, 2 বছর পড়িয়েছে, সাথে প্রেমও করেছে। কি দারুণ না? তুমি যে সারাক্ষণ আমাকে শিক্ষা নিয়ে জ্ঞানগুলি দিতে থাকো, এবার দেখো এসব আজকাল অহরহ ঘুরছে। পুষ্পিতা নিষ্প্রভ তখনও। হু হা করেনি তনুজা, ফের আওড়ায়, সামনে ভালোবাসার দিবস, ওই দিন স্যারকে একটা চিঠি দিব ভেবেছি। সেখানে আমার মনের সব কথা লেখা থাকবে। ভালোবাসার কথা বেশি দিন চেপে রাখতে নেই। অকারণে অজান্তে কেন যেন চমকে উঠল পুষ্পিতা। তনুজার ঠোঁট ভর্তি হাসিতে যত জোর ততধিক জোরে ভাঙল মন। পরপর নিজের প্রতি বিশদ রাগে কেঁপে উঠল নিজেই। তীব্রকে দেখে বুক কাঁপা, লজ্জায় মিটে যাওয়া মাটিতে এইসব কিছুকে নিজের বেহায়াপনা মনে হচ্ছে এখন। ও তো শুরু থেকে জানে তনুজা স্যারকে পছন্দ করে, সেই প্রথম দিন ওনার কলেজে আসা থেকে। দেখতেও মেয়েটা বেশ, যেখানেও মানুষের সামনে কথা বলতে পারে না সেখানেও কত চটপটে। পড়াশোনাতে ওর থেকে হাজার গুণ ভালো। এরকম মেয়েদের তো সবাই পছন্দ করে। পুষ্পিতা দুপাশে মাথা নেড়ে হাসলো। নুহাটাও না, কত কি ভেবে ফেলেছিল ওকে আর স্যারকে নিয়ে। তনুজা কত যোগ্য মেয়ে, স্যারকে একবার প্রস্তাব দিলেই উনি রাজি হবেন। ও কি পছন্দ করার মতো কোনো মেয়ে হলো? নিজের ভাবনায় পুষ্পিতা নিজেই থমকে রইল। এবার আশ্চর্য, এসব কি ভাবছে? পছন্দ অপছন্দ, যোগ্য অযোগ্য, এসব প্রশ্ন উঠছে কেন মনে? স্যারের প্রসঙ্গে তনুজার সাথে নিজের তুলনায় বা কেন টানছে? রমিত স্যার ক্লাসে ঢুকলেন তখন। শিক্ষার্থীরা উঠে দাঁড়াতেই তনুজা ঝটপট ডায়েরি ঢোকালো ব্যাগে। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ছাড়ল, সাথে ঝেড়ে ফেলতে চাইল সকল উদ্ভট ভাবনা। কিন্তু নব্য অনুভূতিরা কি আর কথা শোনে? ওরা যে বেহায়াপনা করবেই। নাহিদের ইন্টারভিউয়ের অফিস নুহার ভার্সিটির আগে। গন্তব্য দেখতে সে চটপট রিক্সা থামাতে বলল। এক লাফে নেমে পকেটে হাত দিতেই সাবধান করল নুহা। খবরদার মিস্টার ঢ্যাঁড়স, ভুলেও ভাড়া দিতে যাবেন না। নাহিদ অবাক হয়। কেন? আমার ভাড়া আমি দেব না? না। তা কেন? এরকমটা আবার হয়? নুহা কপাল কুঁচকালো। হবে না কেন? আপনি জানতো আপনার না দেরি হচ্ছে। এই বারবার বার্গেনিং করে করে কিন্তু ইচ্ছে করে দেরি করছেন। নাহিদ ঘাড় চুলকালো। নুহা ওকে ভাড়া দিতে দেবে না বুঝতে পেরেছে, কিন্তু না, সে তো অমন ছেলে নয় যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ভাড়া যাতায়াত করবে। একটু চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দিতে চাইছেন যখন দেবেন, সমস্যা নেই। নুহা প্রসন্ন হয়ে বলল। এই তো অল্পতে মেনে নিয়েছেন, দেখে খুশি হলাম। নাহিদ ঝরঝরে হাসলো। তাহলে আমি আসছি, হ্যাঁ? নুহা ঘাড় কাত করলো। হঠাৎ রাস্তার ওই পারে চেয়ে ভ্রু গোছালো নাহিদ, আঙ্গুল তুলে বলল, আরে দেখুন ওখানে কিসের ধোঁয়া, আগুন লাগলো নাকি? নুহা ঘুরে চাইল সহসা। সে একা নয়, কৌতূহলে রিক্সা চালক লোকটিও চেয়েছেন। আচমকায় নাহিদ মুঠোতে 100 টাকার নোট গুজে দিতেই ফিরলেন তিনি। নুহা কিছু খুঁজে না পেয়ে বলল, কই ধোঁয়া? তাকালো যখন ব্যাপারটা চোখে পড়ল। রেগে বলতে গেল, এই কি আপনি? মেয়ের ধমকটুকু নাহিদ শুনল না। ছোট্ট বাচ্চাদের মতো এক দৌড়ে ঢুকে গেল ভেতরে। গেট মারিয়ে থামলো, আবার ঘুরেছে বড্ড ব্যস্তভাবে বলল, মেজাজে আপনি বড় হলেও বয়সও কিন্তু আমার থেকে ছোট। ভাড়া সবসময় বড়দের দিতে হয় মিস নুহা। না বলে দিলাম বলে আবার বদদোয়া দেবেন না যেন, তাহলে কিন্তু এই অধমের সব শেষ। আসি, হ্যাঁ? চলে গেল নাহিদ। গোটা ব্যাপারটায় তবদা খেয়ে বসে রইল নুহা। কিছুক্ষণ বোকা বোকা চেয়ে থেকে আচমকা হেসে ফেলল। তারপর রিক্সা ছুটতে শুরু করে। প্যাডেল টানতে বহাল চালক হুট করে বললেন, ভাইজান, মানুষটা ভালোই আপা, অত বড় হইও আপনারে ঝাড়ি হোনালো। নুহা উত্তর দিল না, শুধু হেসে গেল একা একা। নাহিদের বাচ্চামোগুলো ভীষণ মনে ধরেছে ওর, কিন্তু বাচ্চামো করা মানুষটা তাকে মনে ধরেছে কি? কলেজ ছুটি হয়েছে, লম্বা করিডোরে উপচে পড়া ভিড়, সব
একই সাথে গেটের পথে হেঁটে যাচ্ছে কিনা। এই সময়টা কিছু ফাজিল ছেলে পেলে সুযোগ লুফে নেয়, ইচ্ছে করে মেয়েদের শরীর ঘেঁষে হাঁটে, স্পর্শ করে বাহানা দিয়ে। পুষ্পিতা একবার শিকার হয়েছিল। কি যে ভয় পেয়েছিল মেয়েটা। সেই থেকে হয় সবার পরে বের হয় বা ভিড় কমলে। তেমনি আজও দাঁড়িয়েছিল সে। মধ্য দুপুরে মাঠে কড়া রোদ বিধায় হাতে গোনা লোকজন সেখানে থেকে যায়। কি মনে করে আজকে মাঠে নামলো পুষ্পিতা। সঙ্গে সঙ্গে মনে হলো মাথার তালু পুড়ে যাচ্ছে, ছুটে ছাউনিতে ফেরত এলো আবার। না, ভিড় কমলে যাবে, বাসায় তো কাজ নেই, নুহাও নেই, ওরই বা এত তারা কিসের। পুষ্পিতা একবার অফিস রুমের দিকে দেখলো, কেন যেন খুঁজে বেড়ালো তীব্রকে। স্যার আজ ক্লাস নেননি কেন কে জানে। এত মেয়ে আফসোস করলো তাতে। তনুজা তো পারলে দুঃখে মরে যায়, কিন্তু ওর কি খারাপ লাগেনি? পুষ্পিতা কথাটা ভাবতে চেয়েও মন মস্তিষ্ককে প্রশ্রয় দিল না, উল্টে কঠিন ধমকে চুপসে রাখলো তাদের। চোখ তুলে মনমরা অম্বরে এক পল চাইল। এই আকাশের মতো ওর বুকেও মেঘ জমেছে আজ, অথচ এই মেঘের বৃষ্টি নেই, কখনো আসবেও না। যে মেঘের কারণ নেই তা কখনো কাটে? ততক্ষণে ভিড় কমেছে। 4 ভাগের 3 ভাগ ছেলে মেয়ে বেরিয়ে গেছে প্রাঙ্গণ ছেড়ে। পুষ্পিতা পা বাড়ালো এবার। ও পাশতে 4 জন হেঁটে আসছিল, 2টি ছেলের সাথে আরো 2টি মেয়ে। সাইফুল, শরীফ, হেনা, রূপা এই কলেজেই পড়ে। পুষ্পিতাকে দেখে স্থানে দাঁড়িয়ে পড়ল শরীফ। রূপাকে বলল, ওই দেখ, যার কথা বলেছিলাম। বাকিরাও উৎসুক হয়ে সামনে তাকায়। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছে। সুরূপা মেয়েটিকে দেখে হেনা আওড়ায়। মোটামুটি। সাইফুল আকাশ থেকে পড়ল যেন। এত সুন্দর মেয়েটাকে তুই মোটামুটি বলছিস? তোর কি চোখ না আর কিছু? আমার কাছে অত ভালো লাগেনি, কি বলবো তাহলে? কিরে শরীফ, ও কি বলছে? শরীফ বলল, স্যার তো মেয়ে মানুষ এমনই, একজন আরেকজনের প্রশংসা করতে পারে না। হেনা মুখ বাঁকালো। রূপা বলল, না রে ভাই, আমিও তো মেয়ে। আমি বলছি মেয়েটা মারাত্মক দেখতে, মনে হচ্ছে পুতুল হেঁটে আসছে। শরীফ ছটফট করে বলল, কাছে আসুক, আজকে কথা বলবেই। সাইফুল বলল, আরে ভাই, কথা বললে বলিস, কিন্তু মনে রাখিস তুই সিনিয়র, ও জুনিয়র। প্রথম দিনই ছ্যাবলা মেবলা করে মানিজ্যত খোলাস না। রূপা সায় মিলিয়ে বলল, আমিও একমত। পছন্দ করিস বলিয়ে নিজের ওয়েট নষ্ট করবি না কিন্তু। ওকে ওকে। 4 জন খুঁটির মতো দাঁড়িয়ে রইল কিছুটা শিকারের জন্য, শিকারীর উৎপাতার নেয়। অথচ ভাবনায় বুধ থাকা পুষ্পিতা খেয়ালি করলো না ওদের। নিজের মতো পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা। অমনি ফুঁসে উঠল হেনা। কি অভদ্র, আমরা এতগুলো সিনিয়র এখানে দাঁড়িয়ে আছি, অথচ একটা সালাম অবধি দিল না। কথাটা পুষ্পিতার কানে ঢুকেছে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে, পিছু ঘুরল মিনসে আননে। হেনার চোখে মুখে স্পষ্ট রাগ, সাথে অচেনা আরো 3 জনকে দেখে চুপসে এলো বেচারি। নিবু কণ্ঠে শুধালো, জি মানে আমাকে কিছু বললেন? রূপা ডাকলো মোটা গলায়। হ্যাঁ, এদিকে এসো। পুষ্পিতার শঙ্কা হলো, চারপাশটা দেখলো একবার। লোকজন কমে যাচ্ছে, এর মধ্যে এরা ডাকছে কেন এখানে? এক একজনের মুখ দেখে তো মনে হচ্ছে বিষয়টা স্বাভাবিক নেই। কি করবে সে নিয়ে দ্বিধায় পড়ল মেয়েটা। হেনা রেগে বলল, কি হলো, শুনতে পাওনি? এসো এদিকে। দোটানায় এক শেষ। পুষ্পিতা এক চুলো নড়ল না, দাঁড়িয়ে রইল ঠায়। অপ্রস্তুত বিষয়টাতে সে যথেষ্ট ঘাবড়ে গিয়েছে। এই কলেজে তো র্যাগ হয় না, হলেও ওর জানা নেই। গত মাস কয়েকের শিকার হয়নি কখনো, কিন্তু সিনিয়ররা এভাবে ডাকছে যখন নিশ্চয়ই আদর আপ্যায়ন করবে না। আচ্ছা, অভদ্র মেয়ে তো। বিরক্ত হয়ে ওরাই এগিয়ে এলো। 10 কদমের দূরত্ব ঘুচে গেল এবার। পুষ্পিতার বিশীর্ণ বুক ধরাস ধরাস করছে। 4 জন ওকে মাঝে রেখে কুণ্ডলি পাকিয়ে দাঁড়ালো, যেন রোধ করেছে সব রকম পালানোর পথ। সাইফুল বলল, বড় ভাইদের কোনো সম্মান দাও না, ডাকার পরও জায়গায় খাম্বা হয়ে রইলে। কি দেখতে সুন্দর বলে কি অহংকারে মাটিতে পা পড়ে না? পুষ্পিতা কি বলবে? কারো মুখের উপর উত্তর দিয়েছে কখনো? জিভে ঠোঁট ভিজিয়ে বলল, না মানে। হেনা কথা কেড়ে নেয়। কি না মানে? দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারো না, কিন্তু স্বভাবে তো আচ্ছা বিয়াদব তুমি। পুষ্পিতা নিরুত্তর মাথা নোহালো। ব্যাস, আরও পেয়ে বসলো ওরা। রূপা বলল, এই মেয়ে তো দেখি কথার উত্তর দেয় না। সত্যি রে ভাই, দিন দুনিয়া থেকে সম্মান উঠে যাচ্ছে। আমরা সিনিয়রদের দেখলে খাওয়া রেখে 4 আঙ্গুল ঠেকে সালাম দিতাম, আর এরা দেখ কেমন চুপ করে ভাব দেখায়। শরীফের এত সবে আগ্রহ নেই। সে পুষ্পিতার আপাদমস্তক বড় নিবেশন দিয়ে দেখছে। মেয়েটি ওর চোখে পড়েছে। সপ্তাহ 2 হবে কলেজে ঠিকঠাক ক্লাস হয় না বলে একাডেমিক ভবনে খুব কম ঢুকে ওরা। আড্ডা দেয় বাইরে, তাই এতদিন দেখেনি। আর যখন দেখলো তখন নতুন স্যারের সাথে আসে যায়, সেজন্য চেয়েও কথা বলতে পারেনি। আজ তো মেঘ না চাইতেই বৃষ্টি নেমে এলো। কি দারুণভাবে সুযোগ পেল একটা। তবে শুনেছে মেয়েটার নাম পুষ্পিতা। নামের সাথে মুখের বড্ড মিল, একেবারে পুষ্পের মতোই সুন্দর। সত্যি এ দূর থেকে যেমন দেখেছিল, কাছ থেকে এ যে আরো বেশি রূপসী। মোমের মতো মেদুর মুখখানায় কুমুদিনী মায়া।
বাকিদের রাগ ক্ষোভ উগলে দেওয়া শেষে মুখ খুলল শরীফ, তরল কণ্ঠে শুধালো। তোমার নাম পুষ্পিতা? পুষ্পিতার নজর স্লিপার পরা পায়ে, জবাবে মাথা নাড়ল শুধু। ও আবার বলল, এখানকার কোথায় থাকো তুমি? পুষ্পিতার দ্বিধাদ্বন্দ্ব বাড়ছে, এরা হঠাৎ এভাবে কথা বলতে এলো কেন। হেনা ক্ষেপে বলল, কি হলো? যা জিজ্ঞেস করেছি উত্তর দাও। শরীফ থামিয়ে চুপ কর, আমাকে কথা বলতে দে। দেয়। হেনা বাদশাদে, কোনো কথা টথা নয়, এই মেয়ে সিনিয়র হিসেবে আমাদের পাত্তেই দিচ্ছে না, ওকে একটা শাস্তি দেওয়া উচিত। পুষ্পিতার মুখ শুকিয়ে গেল, ভয় আতঙ্কে দুরু দুরু করে উঠল ভেতরটা। শরীফের ভারী মেজাজ খারাপ লাগছে। এই হেনাটার সবেতে বাড়াবাড়ি। চোটে কিছু বলতে চাইলে হেনা চোখের ইশারায় থামতে বলে। ঠোঁটের মিটিমিটি হাসি দেখে শরীফ চোখ সরু করলো। কথা অনুযায়ী নিভে এলো এবার। বুঝে নিল শাস্তিটা নির্ঘাত তাকে নিয়ে। হেনা ব্যাগ খুলে কাগজ কলম বের করলো, এগিয়ে দিয়ে বলল, ধরো। পুষ্পিতা ভীত লোচনে চেয়ে ঢোক গিলল একবার। রূপা ধমকে ওঠে, কি হলো, কানা নাকি? ধরতে বলছে না? পুষ্পিতা বাধ্যর মতো কাগজ কলম নিল। হেনা বক্ষপটে হাত গুটিয়ে দাঁড়ায়, চোখে মুখে ফুটিয়ে তোলে সিনিয়র সিনিয়র গাম্ভীর্য। ভাবসাব নিয়ে বলল, এবার আমি যা যা বলেছি লেখো এখানে। পুষ্পিতা আবার চারিপাশ দেখছে। সে যে কাকে খুঁজছে নিজেই জানে না। তনুজাটা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আচ্ছা তীব্র স্যার কি চলে গেছেন? কি হলো, এত আশেপাশে কি? কেউ আসবে না এখানে? এই কলেজে আমাদের চারজনকে না সবাই এক নামে চেনে, বুঝলে? ভালো চাইলে যা বলছি তা লেখো। পুষ্পিতা উপায়হীন বনে খাতার সাদা পাতা মেলল, কলম ছুঁয়ে চাইল ওর দিক। চাহনিতে নীরব প্রশ্ন। কি লিখবো? হেনা বলল, লেখো শরীফ, আমি তোমাকে ভালোবাসি। পুষ্পিতা লিখতে নিয়েছিল, পুরো লাইন শুনে চমকে থমকে একাকার। মুখ তুলল স্তব্ধ হয়ে। বাকিরা ফিক করে হেসে উঠল অমনি। রূপা নুইয়ে পড়ে হাসিতে। সাইফুল হাই ফাইভ করে। শরীফ হাসে ঠোঁট চেপে। পুষ্পিতা হতবাক হতবিহবল মুখ খুলল এতক্ষণে। এইসব কেন লিখবো? হেনা চোখ পাকালো। কেন লিখবো মানে? আমরা বলেছি তাই। পুষ্পিতা মাথা নুইয়ে বলল, আমি এটা লিখবো না। রূপা চেতে বলল, কি? এই তুমি জানো তুমি কি বলেছ? লিখবে না মানে কি? হ্যাঁ, না লিখলে এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলবো তুমি আমাদের সাথে বেয়াদবি করেছ। স্যারকে তো চেনো না, সিনিয়রদের অসম্মান করা তিনি একদম পছন্দ করেন না। মনে নেই নবীন বরণে বলেছিলেন সিনিয়রদের সম্মান দিতে হবে? পুষ্পিতার মনে আছে। নবীন বরণে প্রিন্সিপাল ভাষণের সময় সত্যি এসব বলেছিলেন। একজন আদর্শ শিক্ষার্থীর কেমন হওয়া উচিত একটা লম্বা তালিকার সাথে যোগ করেছিলেন। হেনা বলল, আমরা চারজন একসাথে গিয়ে যদি এটা বলি, স্যার তোমাকে কখনো বিশ্বাস করবেন? আবার আমরা হলাম 4 বছরের পুরনো ছাত্রছাত্রী, সেখানে তুমি এলে 6 মাসও হলো না। এরপর এই কথা যাবে ফোরকান স্যারের কাছে। ওনার চোখে চাঁদ একবার খারাপ হলে জীবনে আর ভালো হতে পারবে না, নম্বরও কম পাবে। এখন ভাবো কি করবে? যা বলেছি সেটা লিখে চুপচাপ চলে যাবে, না স্যারের কাছে পাঠাবে আমাদের? পুষ্পিতার মাথায় বাজ পড়ল যেন। কি সাংঘাতিক এরা! অসহায়ত্বে সরু নাক ফেপে ওঠে মেয়েটার। নুহাকে মনে পড়ে, ও এখানে থাকলে ঠিক কিছু না কিছু করতো। ওকে যে কেন এত নরম বানানো হলো। দুনিয়াতে নরম হওয়া আর বোবা হওয়া সমান। এরা না পারে লড়তে, না পারে কিছু বলতে। শরীফ বলল, আমার নামে কিন্তু তালাব বিশ্ব, হ্যাঁ? আবার ধন্তেশ্ব দিও না। বাকিরা মজা পেয়ে গেল, হেসে উঠল খিলখিলিয়ে। অথচ এত কান্না পেল পুষ্পিতার। সাইফুল বলল, ও হ্যাঁ, নিচে তোমার নামটাও লিখে দিও কিন্তু। পুষ্পিতার মন চাইলো এটার গালেও একটা কষে থাপ্পড় মারতে, কিন্তু আজকে কি মেয়ের ওই সাহস আছে? আজকে তো পাশে তীব্র স্যার নেই। পুরো নাম লিখবে না অর্ধেকটা? হঠাৎ পুরুষালী কণ্ঠটা তপ্ত বাতায়ন ছিঁড়ে খুঁড়ে এলো। চকিতে পিছু ফিরল সবাই। এই স্বর পুষ্পিতা চেনে চেনে তার মালিককেও। মেয়েটার মৃগনেত্র সবেগে ঝলমলিয়ে ওঠে। ঠোঁট দুটোতে রাতারাতি ভিড় করল স্বস্তির সুরসাল হাসি। তীব্র এগিয়ে আসে বড় দম্ভতার হাঁটার গতিতে। এসে ঠিক পুষ্পিতার পাশে দাঁড়ালো। শরীফরা মিয়ে এলো সহসা। শশব্যস্ত সালাম ঠুকলো সবাই। তীব্র সুচালো চোখে এক একজনকে দেখে নেয়। ফটফট প্রশ্ন করে, কোন ইয়ার? সাইফুল মিনমিন করে জানালো, ফাইনাল ইয়ার, বাংলা ডিপার্টমেন্ট। কি করছিলে এখানে? ওরা চোরা চোখে একে অন্যের মুখ চাওয়াচাই করছে। তীব্র নিজেই বলল, র‍্যাগ দিচ্ছিলে তাই তো? অচিরে মাথা নোয়ালো সকলে। এই কলেজে আবার র‍্যাগ? পড়াশোনা রেখে তাহলে এসবই করো সারাদিন? শরীফ বলল, সরি স্যার। তীব্রর আওয়াজ শানের ন্যায়। ডোন্ট সে সরি টু মি, সে সরি টু হার। একটা জুনিয়র মেয়েকে সরি বলতে বেশ গায়ে লাগলো হেনার। মুখ খুলল কিছু বলতে, সহসা দরাজ কণ্ঠে চেঁচিয়ে ওঠে তীব্র, সে সরি। হেনা একা নয়, পাশে দাঁড়ানো পুষ্পিতাও সমান কেঁপে উঠল। সে বলে দিল ছটপট,
এরপর একে একে সবাই। তীব্র আদেশ ছুড়ল, আর কখনো কাউকে র‍্যাগ দিতে যেন না দেখি। মাথা কাত করলো সবাই। তীব্রর কথা শেষ হয়নি, ফের শাসালো, এই মেয়েটার চারপাশেও তোমাদের যেন না দেখি। আই সোয়ার, খুব খারাপ হবে তাহলে। তীব্র আঙ্গুল উচালো। নীরব শাসানোর তপ্ততায় ওরা ছাই হলেও বিস্ময় স্তম্ভিত হলো পুষ্পিতা। কোটর ছাড়ালো তার সবটুকু জড়ীভূত ভাব। তারপর মাথা নুইয়ে চলে গেল ওরা। শরীফ যেতে যেতে একবার পুষ্পিতার দিকে চায়, ভাবলো আজ স্যার এসেছে, সব সময় তো আর থাকবে না। নজর যখন লেগেছে কথা তো বলবেই। এক কদম বাড়ালো তীব্র, তক্ষুনি ডাকে, দাঁড়াও। তীরস্থ বেগে দাঁড়িয়ে পড়ল শরীফ। কিছুটা ভয় জাগলো মনে। তার জানা মতে এই লোক নতুন এসেছেন, ফোরকান সাহেবের ভীষণ ক্লোজ। এমন সাদামাটা কলেজে এরকম বলিষ্ঠ দেহের একজন শিক্ষক 4 বছরই প্রথম দেখছে শরীফ। ঘুরে চাইল সে নম্র স্বর। জি স্যার। তীব্র নিজেও পিছন ফিরে মুখোমুখি হলো। তোমার নাম? ছেলেটা বিক্ষিপ্ত, বিভ্রান্ত। শরীফ হাসান। তীব্র মুচকি হেসে বলল, সবে ফাইনাল ইয়ার, এখনো লাইফে অনেক দূর বাকি। তোমার চোখ দেখে আমার এই মুহূর্তে যা মনে হচ্ছে, মানে এই মুহূর্তে তুমি যেটা চাইছো সেটা এই কলেজ পার হতে হতেই ভুলে যেও, নইলে বেশ দুর্ভোগ আছে তোমার কপালে। শরীফ কিছুই বুঝেনি এই মুহূর্তে কি চাইছে ও। পুষ্পিতার সাথে সন্ধি করার কথা ছাড়া অন্য কিছু ভাবেনি তো। স্যার কি এই মেয়েকে নিয়ে ইঙ্গিত দিলেন? শরীফ তীব্রর প্রস্তর সম মুখটায় চেয়ে থাকলো কিয়ৎক্ষণ, চাহনিতে পরিচ্ছন্ন বিভ্রম। তীব্র সাদাটে চিবুকের পোক্ত ভাব, অথচ পোড়া ঠোঁটে চমৎকার হাসি, বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।